রাত প্রায় 10টা। মুকুন্দপুর নামের এক ছোট্ট গ্রামের ছোট্ট স্টেশনে রাতের শেষ ট্রেন এসে থামে। তার থেকে নামে রাজীব। স্টেশনে নামার পরেই একরাশ নিস্তব্ধতা ধাক্কা মারে রাজীবের গায়ে। তার পা থেকে মাথা পর্যন্ত কাটা দিয়ে। বাবা, সবে 10টা, এখন স্টেশন ফাঁকা? এই সময় তো শহরের রাস্তার আলোর ঝলকানিতে চোখ খোলা যায় না। ভেবেছিলাম স্টেশনে নেবে কিছু খাবার দাবার কিনে নেব, না কোনো দোকানও তো নেই দেখছি। না, স্টেশনের বাইরে গিয়ে দেখি রামাচরণের আসার কথা ছিল। এ কি, রামাচরণ কেন? একটা মশা পর্যন্ত নেই এখানে। এবার কি করি? আকাশ তো বলেছিল যে স্টেশন থেকে আধ ঘন্টা হেঁটে গেলেই রায়পাড়া, আর তার পাশেই কঙ্কাবতী নদী, আর নদীর পাশেই রামাচরণের বাড়ি। কালই কথা বললাম রামাচরণের সাথে, বলল স্টেশনে এসে আমায় ওর বাড়ি নিয়ে যাবে। কিন্তু বুঝেছি, একই গ্রামের মানুষ, তার ওপর এইরকম ওয়েদার, নিশ্চয়ই নাক ডেকে ঘুম দিচ্ছে। বেশ, আমি এগিয়ে যাই। রাস্তায় কারোর সাথে দেখা হলে রাস্তায় জিজ্ঞেস করে নেব। এই রে, বৃষ্টি চলে এলো যে, এবার আমি কি করি? আহা, এতটা রাস্তা হেঁটে যেতেও পারবো না। এখানেও কোথায় একটা থাকতে হবে, কিন্তু কোথায় থাকবো, কাকে জিজ্ঞেস করবো? ওই তো একটা দোকান, দেখি ওইখানেই যাই। এই যে দাদা, দাদা, ও দাদা। কে কি? কে আপনি এত রাতে এই গ্রামে? আমি অনেক দূর থেকে আসছি, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, কোথায় থাকবো বুঝতে পারছি না। এখানে কি কোনো হোটেল আছে? এই অসপাড়াগায় হোটেল? না বাবু, হোটেল পাবেননি। তবে একটা জমিদার বাড়ি আছে, জমিদারের বাংলো, অনেক পুরনো। ওখানে কেউ থাকে না, ওখানে থাকতে পারেন। বাহ, তাহলে তো আরো ভালো। এরকম একটা রোমাঞ্চকর জায়গা পেলে তো আর কোনো কথাই নেই। তা বাংলোটা কত দূর এখান থেকে? একদম দূর নয়, এই তো হেঁটে 1 মিনিট এই রাস্তা দিয়ে চলে যান। এই তো, এটাই তো মনে হয় সেই বাংলো। বাহ, অপূর্ব। অনেক ভাগ্য করে এরকম একটা বাংলোতে রাত কাটানোর সুযোগ পেয়েছি। কত গল্প লুকিয়ে আছে এই বাড়িতে, কত ইতিহাস। আরে, এত রাতে এইরকম শব্দ কোথায় হচ্ছে? ও, দোলনাটা মনে হয় হাওয়ায় দুলছে। ওফ, এত ঝড় বৃষ্টি। আরে, এ কি, এইরকম হাসির শব্দ কোথা থেকে আসছে? এ কি? হ্যাঁ, আমায় ছেড়ে দিন, আমি চলে যাব, আমাকে ছেড়ে দিন। কেন এসেছিস? কেন এসেছিস এখানে? আমি তোকে শেষ করে দেব, তোর রক্ত খাবো।
আমায় ছেড়ে দিন, আমি চলে যাব, আমাকে ছেড়ে দিন। তুই ছবি আঁকিস? আমার ছবি খুব পছন্দ। তুই আমার ছবি আঁকবি, তবেই আমি তোকে ছাড়বো। আঁকবো আঁকবো, এখনই আঁকবো। তাহলে আঁক। আরে এ কি, এই ছবিটাই তো আমি নিচে দেখেছিলাম। কই দেখি দেখি, কেমন এঁকেছিস দেখি। বাহ, দারুণ হয়েছে, একেবারে হুবহু আমি। তাহলে এবার আমি যাই। যা যা, তোর আঁকা আমার মন জয় করেছে, তাই আমি তোকে ছেড়ে দিলাম, যা। রামাচরণ, তুমি এখন? আর বলবেন নি বাবু, বড় ভুল হয়ে গেছে কাল। আসলে বউটার শরীরটা এত খারাপ ছিল যে তাকে ফেলে স্টেশনে যেতে পারলুম না। তা আপনি এই সময় এমন ভাবে দৌড়তেছিলেন কেন? কেন শুনবে? বাপ রে বাপ, আপনি এই ভূতুরে বাংলোতে ছিলেন সারা রাত? এটা তো সবাই জানে যে এটা ভূতের বাংলো। কিন্তু আমি কি করে জানবো? ওই চায়ের দোকানই তো বললো যে ওখানে থাকতে। চায়ের দোকান? কিন্তু এই গ্রামে তো কোনো চায়ের দোকানই নেই। আচ্ছা বুঝেছি, আপনার সাথে কি হয়েছে শুনুন তবে। অনেকদিন আগের কথা, যখন এই গ্রামে জমিদার রাধেমোহন তালুকদার থাকতেন। এইসবই শোনা কথা অবশ্য। জমিদার মশাই সারা দিন কাজে ব্যস্ত থাকতেন, আর ওনার স্ত্রী কমলিকা সারা দিন একা একা ঘরে বসে থাকতেন। তখন এখানে একটা চায়ের দোকান ছিল। দোকানির নাম ছিল মদন। ওই মদন রোজ জমিদার মশাইয়ের জন্য চা নিয়ে বন্দরমহলে যেত। এইখান থেকে মদনের সাথে জমিদার মশাইয়ের স্ত্রীর ভাব হয়। দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করত। তো এই কথা জমিদার মশাইয়ের কানে যেতেই উনি রাগে অন্ধ হয়ে দুজনকেই শেষ করে দেন। আর তারপর ওই বাংলোর নিচে দুজনের শরীর পুঁতে রেখে এই গ্রাম ছেড়ে চলে যান। তখন থেকেই এই বাংলো ভুতুরে বাংলো নামে পরিচিত। আচ্ছা বুঝলাম, তার মানে ওই দোকানিও ছিল মদনের আত্মা। কিন্তু এই গ্রাম আর কতদিন ওদের কবলে থাকবে? কিছু একটা তো করা দরকার। আমার মনে হয় ওই দুজন আত্মার অন্তিম সংস্কার না হওয়ার জন্য ওরা মুক্তি পায়নি। চলো রামাচরণ, গ্রামের লোকজনদের ডাকো, আমরা ওদের দুজনের অন্তিম সংস্কার করব। রামচরণ প্রথমে ভয় পেলেও পরে রাজীবের কথায় রাজি হয়। তারপর সে গ্রামের বাসিন্দাদের ডেকে আনে। তারপর সবাই মিলে মাটি খুঁড়ে কমলিকা আর মদনের কঙ্কাল বের করে আনে। তারপর প্রথাসম্মত উপায়ে দুজনের অন্তিম সংস্কার করা হয়। তার ফলে দুই আত্মার মুক্তি হয় এবং গ্রামবাসী দুই আত্মার কবল থেকে মুক্তি পায়। তারপর থেকে রাজীব ওই গ্রামেই বসবাস করতে শুরু করে।